সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের কি পড়া মনে আছে? কোয়ান্টাম সংখ্যা। কি বলো? কোয়ান্টাম সংখ্যা আমাদের। আচ্ছা, এই কথা নেই, দাঁড়াও। এটাই এর সহ হ্যাং হয়ে গেছে ঘটনা কি? আচ্ছা দাঁড়াও, এই কথা নেই। ওকে, সো আজকে টপিকটা কি বলো? সবাই বলো, কথা বলো। কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, আমাদের গুণগত রসায়ন, এই কথা বলিও না। গুণগত রসায়ন, তারপরে কি বলো? কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাতে গতকাল তোমাদেরকে দুইটা জিনিস পড়াইছিলাম। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর একটা কি বলো? সহকারী কোয়ান্টাম সংখ্যা। জিনিসটা একটু করে আমি একটু ব্রিফ করছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বুঝে বলো? শক্তি স্তর বোঝায়। তার মানে কি, পরমাণুর ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে তা প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলা হয় বলো? প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। পরমাণুর ইলেকট্রন প্রধান শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে আছে তা প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলা হয় বলো? সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা এন এর উপর নির্ভরশীল, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। এন এর মান, এল এর মান কার উপর নির্ভরশীল? এল এর মান এন এর উপর নির্ভরশীল। এল এর মান 0 থেকে সর্বোচ্চ n-1 পর্যন্ত হতে পারে। কত থেকে বলো? 0 থেকে সর্বোচ্চ কত পর্যন্ত বলো? n-1 পর্যন্ত হতে পারে। আর বলো, 0 থেকে সর্বোচ্চ কত পর্যন্ত বলো? n-1 পর্যন্ত হতে পারে। 0 থেকে সর্বোচ্চ কত বলো? n-1 পর্যন্ত হতে পারে। আচ্ছা, এবার একটু খেয়াল করো সবাই। গতকাল কতগুলো তোমাদেরকে যখন লিখেছি, দেখো কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। এক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা গতকাল লিখেছিলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা। জাস্ট একটু মাথায় ব্রিফ করতেছি। কোয়ান্টাম সংখ্যা সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। যেটাকে শক্তি স্তর বোঝায়। কি বুঝে বলো? শক্তি স্তর বোঝায়। শক্তি স্তর বোঝায়। যেখানে আমি তোমাকে বললাম এন এর মান যদি 1 হয় তখন সেটা ক্যাশ শেল, মনে আছে? এন এর মান যদি 2 হয় তখন কি শেল বলো? এল শেল। এন এর মান যদি 3 হয় কি শেল বলো? এম শেল। এন এর মান যদি 4 হয় এন শেল। এন এর মান যদি কত হয় বলো? 5 হয় তাহলে কি শেল? কে এল এম এন ও। আর এন এর মান যদি কত হয় বলো? 6 হয় কি? পি শেল। এন এর মান যদি 7 হয় কি শেল বলো? কিউ শেল। এই যে সিম্বলগুলো কে এল এম এন ও পি কিউ, এইগুলো হচ্ছে কি বলো? সিম্বল। আর এগুলো হচ্ছে সংখ্যা, মানে কোয়ান্টাম সংখ্যা 1 2 3 4 দ্বারা। যদি এন এর মান 1 বোঝায় তাহলে তুমি ধরে নেবে যে প্রধান শক্তি স্তরে আছে, মানে প্রথম শক্তি স্তরে আছে। এন এর মান যদি 2 হয় ইলেকট্রন থেকে একটু দূরে আছে। এইভাবে তুমি চিন্তা করতে হবে বিষয়টা, ঠিক আছে কিনা? ওকে, ফাইন, গেল। এবার আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা যেটা বোঝে। 2 নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা বলো? সহকারী কোয়ান্টাম সংখ্যা। যদিও বা লিখে দিছি, তোমরা এটা লিখিও না যেহেতু গতকাল লিখেছ। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই কি কোয়ান্টাম সংখ্যা আবার বলো? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই কি কোয়ান্টাম সংখ্যা? সহকারী কোয়ান্টাম। এটার ইংলিশ নাম আছে, নাম কি? এজিমুথাল। কি বলো? এজিমুথাল। তো তাহলে এই এন এর মানটা, মানে এই এল এর মানটা কার উপর নির্ভরশীল বলো? এন এর উপর নির্ভরশীল, মনে আছে তো? তাহলে এটা দ্বারা কি বুঝে বলো? উপশক্তি স্তর বোঝায়। কি বুঝে বলো? উপশক্তি স্তর। দেখো, উপশক্তি স্তর, উপশক্তি স্তর বোঝায়। শক্তি স্তর বুঝায়, উপশক্তি স্তর বুঝায়। এবং এই এসপিডিএফ, এই এসপি কি বলো? ডিএফ, এটা আমি লিখেছিলাম। এস এর জন্য এল এর মান কত বলো? এস এর জন্য এল এর মান 0, মনে আছে তো? তার বলো পি এর জন্য এল এর মান কত বলো? পি এর জন্য এল এর মান 1। ডি এর জন্য এল এর মান কত বলো? ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, যে ডি এর জন্য এল এর মান হচ্ছে 2। এসপিডিএফ, এফ এর জন্য এল এর মান কত বলো? 3। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবা। এসপিডিএফ কি বলো তো? এসপিডিএফ মনে রাখবা। কি বলো? এসপিডিএফ, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। এখন দেখো, এই এন এর মানের উপর কার মান নির্ভরশীল? এল এর মান নির্ভরশীল। এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত? 0, তার মানে 1s। এন এর মান যদি 2 হয় এল এর মান 0 এবং 1 দুইটাই হতে পারে, তার মানে কত? 2s, তারপর কত বলো? 2p। আচ্ছা, এটা উপশক্তি স্তর না? কি স্তর বলো? উপশক্তি স্তর। উপশক্তি স্তর। এখন দেখো উপশক্তি স্তর স্তর। এখন দেখো এটা একটা, এটা কিন্তু কয়টা বলো? উপশক্তি স্তর কয়টা বলো? 2টি। এই শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা বলো? 2টা, মানে এস এবং পি একটা। এখন দেখো
n এর মান যদি 3 হয় l এর মান কত বলো 0 1 2, তারপর thrice s, তারপর কত বলো 3p, তারপর কত বলো 3d। তাহলে বলো উপযুক্ত স্তর কয়টা বলো 3টা। এই হচ্ছে মোটামুটি মোদ্দা কথা আমাদের গত ক্লাসে আমরা যা পড়াইছিলাম তার মেইন বিষয়বস্তু ছিল এইগুলা। আবার যদি আমি n এর মান যদি 4 ধরি তাহলে l এর মান কত হবে, l এর মান যদি 4 ধরি l এর মান কত হবে বলো 4 হলে 0 1 2 3, না 3 হবে, হ্যাঁ 3। তাহলে এখন বলো 3 4s, তারপর কত বলো 4p, তারপর কি বলো 4d, তারপর কত বলো 4f। বলো উপযুক্ত স্তর কয়টা বলো 4টি। সো এইভাবে আমরা করতে পারি। এখন আমাকে একটা স্টুডেন্ট বলতেছে স্যার l এর মান 4 হতে পারে না, আনসার হচ্ছে পারে। l এর মান কত হতে পারে বলো 4 হতে পারে না, আনসার হচ্ছে পারে। এখন প্রশ্ন হচ্ছে হয় না কেন? কারণটা হচ্ছে আমরা যে ইলেকট্রনগুলো বিন্যাস করি সেই ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ 118টা পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে হয়। কত পর্যন্ত? সর্বোচ্চ 118টা। 118টা ইলেকট্রন বিন্যাস করার সময় কি বলে 118টা ইলেকট্রন বিন্যাস করার সময় আমাদের আহ্বান নীতি অনুসারে এফ এর বেশি আর দরকার হয়, এই কারণে আমরা লিখি না। যদি এফ এর বেশি হতে পারে তাহলে এখানে কত হতে পারে GH, EF কি বলো GH হতে পারে, মানে লজিক্যালি পসিবল, কিন্তু বাস্তবে না থাকলেও লজিক্যালি কি বলো পসিবল। একটা জি আর একটা কি বলো এইচ, ওভাবে তুমি সিরিয়াল বাই লিখতে পারো, অসুবিধা নেই। আজকের পড়াটা হচ্ছে আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা? চুম্বকীয়, সবাই লিখো। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সবাই লিখো। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 3 নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এবার আসো মূল আলোচনাতে। দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, সবাই একটু আসো, সবাই একটু চিন্তা করো, একটু চিন্তা করো। ইলেকট্রন যখন ঘূর্ণনত অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? ঘূর্ণত অবস্থায়, তখন তার মাঝে চুম্বকত্বের উদ্ভব হয়। কিসের উদ্ভব হয়? আর চুম্বকত্বের কারণে বলরেখা তৈরি, বল তৈরি হয়, বলের একটা বলরেখা তৈরি হয়, কাল্পনিক বলরেখা। ওই বলরেখার জন্য, মানে ওই বলরেখার জন্য ইলেকট্রনগুলোর আকৃতি বা এই কুয়াশাগুলো, ইলেকট্রন যে কুয়াশা, সেই কুয়াশাগুলোর আকৃতিগুলো ভিন্ন ভিন্ন হয়। এবং এই কুয়াশার আকৃতি ভিন্ন হওয়ার জন্য দায়ী হচ্ছে মূলত কি ইলেকট্রনের ঘূর্ণন বা চুম্বকত্ব, ম্যাগনেটিক চুম্বকত্ব থেকে ম্যাগনেটিজম, তার মানে কি ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় থাকতেছে বিদ্যুৎ, আর বিদ্যুতের কারণে ম্যাগনেটিজম তৈরি হচ্ছে, আর ম্যাগনেটিজমের কারণে তার আকৃতি পরিবর্তন করতেছে। এই কারণে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে ত্রিমাত্রিক বিন্যাস বলা হচ্ছে। কি বলা হচ্ছে বলো? ত্রিমাত্রিক বিন্যাস। কি বিন্যাস বলা হচ্ছে? ইলেকট্রনগুলো যখন ঘূর্ণনত অবস্থায় থাকে, দেখো ইলেকট্রনগুলো কেমন থাকে, তুমি একটু দেখো যে ইলেকট্রনগুলো কেমন থাকে। The same in all directions. দেখো এই ইলেকট্রনগুলো যখন ঘূর্ণত অবস্থায় থাকে তখন দেখো কুয়াশা তৈরি, এরকম কুয়াশা তৈরি করে। এই কুয়াশা তৈরি হয়, এই কুয়াশা তৈরি হয়, এই যে কুয়াশা তৈরি হয়, এই যে কুয়াশা। দেখো এই জায়গাতে ঘনত্ব বেশি, এই জায়গাতে কম, এই যে দেখছো কিনা কুয়াশা তৈরি হয়। এই কুয়াশাগুলো মূলত তৈরি হয় কার জন্য বলো? চৌম্বকত্বের কারণে। কার জন্য বলো? এই বিষয়টা প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করে তার নাম কি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে মূলত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? মূলত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করা হয়? ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করা হয়। এই বলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করা হয়? মূলত ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তো তাহলে এখন যদি একটু চিন্তা করি, আমরা নর্মালি চিন্তা করি এই ব্যাপারটা যদি সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা একটু লম্বা কথা বলতে হয়, কিন্তু লম্বা কথা না বলে আমি সহজ করে লিখে দেবো। দেখো একটু দেখো, এখানে বলা হচ্ছে পরমাণু অভ্যন্তরে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এবং কক্ষপথে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন থাকায় পরমাণুর অভ্যন্তরে বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হয়। পরমাণুর অভ্যন্তরে কি সৃষ্টি হয় বলো? এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে পরমাণু অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। বলো বিদ্যুৎ ক্ষেত্রে কি পড়লে কি সৃষ্টি হয় বলো? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর এই চৌম্বক ক্ষেত্রের কারণে দেখো এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথে অরবিটালে ত্রিমাত্রিক কি বসে বলো? দিকবিন্যাস ঘটে। এটা হচ্ছে বেসিক, এই বেসিক কথা। এবার সংজ্ঞা হচ্ছে এটা যে পরমাণুর অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করার জন্য, সবাই লিখো, পরমাণুর অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করার জন্য, পরমাণুর অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করার জন্য, ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করার জন্য, দিকবিন্যাস প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়, প্রকাশ করার জন্য
যে সংখ্যা ব্যবহার করা হয়, যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলে বলো? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা, একে এম দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয় বলো? এম দ্বারা। সবাই একে এম দ্বারা প্রকাশ করা হয়। একে এম দ্বারা প্রকাশ করা হয়। এম দ্বারা প্রকাশ করা হয়। আর বলে একে কি দ্বারা প্রকাশ করা হয় বলো? এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মানটা কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল, কারণ এল এর মানের সাথে এম এর মানটা রিলেটেড। তাহলে বলো এম এর মানটা এল এর মানের উপর নির্ভরশীল। এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। বলো এম এর মান কার উপর নির্ভরশীল বলো? এল এর মানের উপর নির্ভরশীল। সবাই লিখো এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। তাহলে এম এর মান সব দেখো, এই এম এর মানের পর লিখবা এম এর মান। দেখো এই এম এর মান, এখন লেখো এই এম এর মান প্লাস এল মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হতে পারে। তাহলে এম এর মান মাইনাস এল থেকে শুরু করে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হতে পারে। এখন দেখো প্রতিটি এম এর মানের জন্য এক একটা অরবিটাল বোঝায়। কি বোঝায় বলো? প্রতিটি এম এর মানের জন্য এক একটা কি বোঝায়? অরবিটাল। সবাই লিখো, এসা চিহ্ন দিয়ে লিখো। প্রতিটি এম এর মানের জন্য একটি অরবিটাল বোঝায়। প্রতিটির জন্য একটা, মানে এম এর মান যদি একটা হয় একটা অরবিটাল, এম এর মান যদি তিনটা হয় তিনটা অরবিটাল, এম এর মান যদি পাঁচটা হয় পাঁচটা অরবিটাল। তাহলে প্রতিটি এম এর মানের জন্য একটি অরবিটাল বোঝায়। অরবিটাল। তোমরা অরবিটাল কি পড়ছো বলো? এসপিডিএফ কে অরবিটাল পড়ছো না? যেটা পড়ছো সেটা ঠিক আছে, লিখার সময় আমরা লিখি প্রচলিত বল, কিন্তু প্রকৃত অর্থে কোনটা বলো? মানে এটাকে আমরা উপযুক্ত এসপিডিএফ কে উপযুক্ত স্তর বলবো, আর পিএক্স পিওয়াই পিজেড এগুলোকে অরবিটাল বলবো। কি বলবো? অরবিটাল মানে হচ্ছে এক একটা কুয়াশা, মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% যেখানে, সেটাকে অরবিটাল বলা হয়। সেটাকে কি বলা হয়? অরবিটাল বলা হয়। সো কথাগুলো মনে রাখবা। প্রতিটা এম এর মান, মানে প্রতিটা এম এক একটা অরবিটাল। পিএক্স একটা অরবিটাল, পিওয়াই একটা অরবিটাল, পিজেড একটা অরবিটাল। কিন্তু শুধু যদি পি বলি তাহলে কি হবে? উপযুক্ত স্তর। শুধু পি বললে উপযুক্ত স্তর, মনে থাকে যাতে। শুধু পি বললে কি বলো? উপযুক্ত স্তর, জিনিসটার সাথে মাথায় থাকে। ওকে ফাইন। এবার আসো, সবাই একটু খেয়াল করো। দেখো প্রতিটি এম এর মানের জন্য একটা অরবিটাল বোঝায়। এখন দেখো এই যে আমি প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত বললাম, দেখো খেয়াল করো এখানে একটু সংখ্যা বেসিক যদি আমি একটু দেখি, বেসিক সংখ্যার দিকে তাকাও, সংখ্যা রেখার দিকে তাকাও। এখানে একটা সংখ্যা রেখা যদি আমি আঁকি, দেখো সংখ্যা রেখা আমি আঁকলাম, এই যে সংখ্যা রেখা। এই সংখ্যা রেখাতে তোমরা যদি একটু চিন্তা করো, দেখো এদিকে তাকাও, দেখো এটা হচ্ছে 0, তাহলে বলো -1 এটা -2 এটা হচ্ছে -3, আর এটা হচ্ছে -4। তাহলে +1 তারপর কত বলো? +2 তারপর হচ্ছে +3 তারপর কত বলো? +4। এখন যদি দেখো এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান শুধু 0 হবে, কারণ একটাই সম্ভব। তাহলে এস এর মধ্যে অরবিটাল কয়টা বলো? একটা। এস কুয়াশা একটা। এস অরবিটাল মানে কুয়াশা একটা বোঝায় না? পি তে কয়টা বলো? কুয়াশা তিনটা। তাহলে পি এর জন্য এল এর মান কত? 1। এই পি এর জন্য এল এর মান 1। পি এর জন্য এল এর মান কত? 1। তো 1 হলে দেখো -1 0 +1 তিনটা হচ্ছে না? তাহলে একটা পিএক্স, একটা পিওয়াই, একটা কি? দেখো এগুলো হচ্ছে নাম্বার। এই নাম্বার দ্বারা তাদের অস্তিত্বকে প্রকাশ করা হচ্ছে। নাম্বার দ্বারা কি প্রকাশ করা হচ্ছে? অস্তিত্বকে প্রকাশ করা হচ্ছে। আর অস্তিত্বের বাস্তবতা কোনটা? ওই যে কুয়াশাগুলা। এই অস্তিত্বের বাস্তবতা কোনটা বলো? ওই যে কুয়াশাগুলি, ইলেকট্রন যে ঘুরে ঘূর্ণনত থাকে, ওইগুলো হচ্ছে বাস্তবতা। তো তাহলে এখন আমাকে বলো পি তে তাহলে কয়টা থাকবে? তিনটা। পিএক্স পিওয়াই
আচ্ছা এবার যদি ডি দিয়ে আসি, ডি এর জন্য এল এর মান কত বলো 2, তাহলে কত -2 -1 0 +1 +2, তাহলে কয়টা অরবিটাল 5টা। আর যদি 4 হয় তাহলে কয়টা বলো 7টা, না 7টা না 3 হইলে 7টা, 3 হইলে কয়টা বলো 7টা। কেন বলো -3 -2 -1 0 +1 +2, তার মানে কি পর্যন্ত আছে বলো এফ পর্যন্ত। হ্যাঁ কত পর্যন্ত, এল এর মান আমরা এফ পর্যন্ত পড়ছি, জি পর্যন্ত তো আর যাই না, গেছি। আমাদের কত পর্যন্ত দরকার, এফ পর্যন্ত দরকার, তো এফ পর্যন্ত 3 হইলে হয়ে যাচ্ছে, বাট আমি লিখে দিলাম। তাহলে সংখ্যা রেখার সাথে এটা কিভাবে রিলেটেড বুঝতে পারছি, মানে সংখ্যা রেখার সাথে কিভাবে রিলেটেড মাথায় ঢুকছে তো। সবাই একটু লিখো, দ্রুত লিখো, বেসিক দিয়ে লিখো, দ্রুত দ্রুত বেসিক দিয়ে লিখো। আচ্ছা এবার আসো, আমি আবারও বলছি এন এর মান এল এর মানের উপর, মানে এল এর মানটা এন এর মানের উপর নির্ভরশীল, আবার এম এর মান এল এর উপর নির্ভরশীল। তার মানে একসাথে স্বাধীনভাবে একটা কথা চিন্তা করা যাবে না, সবগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা কি কানেক্টেড বলো ইন্টারকানেক্টেড। এখন দেখো আমি যখন লিখবো এখানে, দেখো এদিকে দেখো লিখবো, দেখো এক লিখবো, সেটা কিভাবে দেখো যে এই এন এর মানটা আমি এখানে লিখলাম, তারপর আমি এল এর মানটা লিখলাম, তারপর এম এর মানটা লিখলাম, আর এখানে লিখলাম অরবিটাল লিখলাম, যে অরবিটাল লিখলাম, অরবিটাল অরবিটাল লিখলাম, একটু মাথায় রাখো অরবিটাল। এখন যদি তুমি চিন্তা করো এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত বলো তো 0, আর এল এর মান 0 হলে এম এর মান কত 0, তাহলে অরবিটাল কয়টা একটাই, যে একটি অরবিটাল, একটি, যে একটি অরবিটাল, একটি দিতে পারো সমস্যা না, একটি। আচ্ছা এবার আসো এন এর মান যদি 2 লিখি, এল এর মান কত 0 এবং কত বলো 1, তাহলে এটা কত 1s, আর এটা কত 2s, তারপর কত বলো 2p। আচ্ছা এবার তুমি চিন্তা করো এল এর মান যদি 0 হয় এম এর মান 0, রাইট। এল এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত বলো -1 0, তারপর কত বলো +1। এই জায়গাতে টুইস্ট আছে, দেখো এই জায়গাতে অরবিটাল এখানে কয়টা বলো 3টা না, আর এখানে হচ্ছে একটা, সব মিলে কয়টা বলো 4টা, এই যে সব মিলে 4টা, মানে প্রতিটি স্তরে, মানে দ্বিতীয় স্তরে 4টা অরবিটাল। এখন আমাকে বলো এই অরবিটালগুলোকে আমার ভাষা না হাজারি আঙ্কেল আমরা যদি হরগন্ডিয়া ভাবে লিখি বা নরমালি লিখি px py pz লিখতে পারবো, কিন্তু এমসিকিউতে তুমি চাইলে এটা লিখতে পারবে না, চাইলে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না, কারণ হাজারি স্যারের বইতে পুরাতন বইতে 113 পৃষ্ঠা, নতুন বইতে 119, সেমি পুরান বইতে হচ্ছে 119, আর নতুন বইতে হচ্ছে 123, একদম নতুন বইতে এই পৃষ্ঠাতে স্পষ্ট করে এগুলোর সংজ্ঞা মানে স্পষ্ট দেওয়া আছে। এই জিনিসটা আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে দেখো এই হাজারি স্যারের বইতে কি বলছে, এই জিরোটা দেখো, এই জিরো সমান হচ্ছে px বলছে, আর 1 সমান হচ্ছে py বলছে, আর এটা সমান হচ্ছে pz বলছে। তাহলে এটা আমার কথা না হাজারি স্যারের কথা। হাজারি বই দেখো, এই হাজারি স্যারের বই যদি একটু উল্টাই আমরা, এই যে হাজারি স্যারের বইটা একটু উল্টাই, দেখো এইদিকে দেখো পেজ নাম্বার কত বলো, এই যে 113 পুরান বই, একটু পুরান বইতে কত বলো 113, এই 13 পেজে স্পষ্ট করে বলা আছে, দেখো এইদিকে স্পষ্ট করে বলা আছে, আমি বলবো না স্পষ্ট করে বলা আছে। দেখো এই px এর জন্য বলো এম এর মান কত বলো, তোমরা বলো 0, py এর জন্য এম এর মান কত, pz এর জন্য এম এর মান কত। তাহলে এবার বলো এই যে এই কথাটা স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে বলা আছে, তাহলে এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কার জন্য গুরুত্বপূর্ণ বলো, আমাদের এমসিকিউ গুলো সবগুলো কারেকশন কাটা হয় কার বই থেকে, হাজারি স্যারের বই থেকে। এই কার বই থেকে, হাজারি স্যারের বই অনুসারে কারেকশনগুলো কাটা হয়। এই কার বই অনুসারে আবার বলো, হাজারি স্যারের বই অনুসারে কারেকশনগুলো কাটা হয়। তো তাহলে এই কারণে আমাকে যেটা মাথায় রাখতে হবে, যে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কিন্তু ডি এর জন্য মান আছে, দেখো ডি এর জন্য মান আছে, ডি এর জন্য মানগুলো আছে, কিন্তু ডি এর জন্য মান বলা থাকলেও নিচে একটা কথা লেখা আছে, ওই কথার কারণে আমি এটাকে মুখস্থ না রাখলেও চলবে। দেখো স্পষ্ট করে বলা আছে ডি এর জন্য এম এর মান নির্দিষ্টকরণ খুবই কি বলো জটিল, এবং তাই বিভিন্ন অরবিটালের জন্য সর্বসম্মতভাবে এম এর মান নির্ণয় করা, এই কারণে আমি এটা হুবহু মুখস্থ করব না। তার মানে কি ওখানের এই কথার কারণে আমাকে এই এম এর মানটা, যে ডি এর জন্য মানগুলো, ডি এর জন্য মানগুলো, এই মানগুলো মুখস্থ না করলেও চলবে, আমি হরমোন্ডিয়াভাবে সিরিয়াল বাই লিখে দিতে পারবো। কিন্তু পি এর জন্য আমি চাইলে ওইটা লিখতে পারবো না, পি এর জন্য লিখতে, এই কারণে আমাকে এই অঙ্ক করার সময় এই জায়গাতে আমাকে, তাহলে এটা কোন স্তরে বলো, কোন শক্তি স্তরে, তাহলে এখানে এর আগে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, তাহলে এটা 2s আর এটা হচ্ছে 1s। এই যে এবার সবাই একটু কষ্ট করে লিখো, একদম ভালো করে লিখো, বুঝে বুঝে লিখো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো দ্রুত।
আচ্ছা এবার আসো n এর মান 3 ধরবো, n এর মান কত ধরবো 3। দেখো n এর মান 3 যখন হবে তখন কত হবে তোমরা বলো। n এর মান যদি 3 হয় দেখো কত হবে বলো। এই n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কত 0 1 2, তাহলে l এর মান 0 হলে m এর মান কত বলো 0, l এর মান 1 হলে m এর মান কত -1 0, তারপর কত বলো +1, আর এখানে -2 -1 0 +1, তারপর কত বলো +2। তাহলে বলো এখানে অরবিটাল কয়টা বলো একটি, এখানে কয়টি বলো তিনটি, আর এখানে কয়টি বলো পাঁচটি। তাহলে সব মিলে অরবিটাল কয়টা বলো 9টি, যে 9টি মানে এই শক্তি স্তর। এখন আমাকে বলো এগুলোর জন্য আলাদা আলাদা করে চিহ্নিত করা যায়। যেমন দেখো এটা যদি আমি চিন্তা করি এটা হচ্ছে 3s, তাহলে এটা 3px, এটা 3p কি বলো y, এটা 3pz। 3 কেন লিখছি স্যারকে বলো তো, তৃতীয় শক্তি স্তর। তাহলে এখানে এটা সিরিয়াল বাই লিখে গেলে কোনো অসুবিধা আছে? কেন অসুবিধা নাই বলো? কারণ ওখানে স্পষ্ট করে বলে আছে যে ডি এর জন্য সর্বসম্মতভাবে কোনো মান গ্রহণ করা যায় নাই। তো এই কারণে আমি এখানে লিখতে পারবো দেখো যে 3dxy 3dyz 3dz² 3dx² - y² 3dzx, এভাবে আমি সিরিয়াল বা যে কোনো একটা ভাবে লিখতে পারবো, ইচ্ছা করে লিখতে পারবো। তাহলে এখানে আমার কোনো মানে কোনো কি হবে না পরিবর্তন, বা এগুলো তুমি ইচ্ছা মতো তোমার মতো করে লিখলেও এটা ভুল ধরার কোনো অসুবিধা ভুল ধরবে না। কেন বলো, কেন ধরবে না বলো কেন? কারণ বইয়ের মধ্যে বলে দেওয়া আছে সর্বসম্মতভাবে ডি এর মান কি করা যায় নাই, নির্ণয় করা যায় না। এই কারণে তুমি তোমার মতো করে লিখতে পারবো, অসুবিধা নেই। ওকে আচ্ছা এবার আসো n এর মান 4 ধরো, n এর মান 4 ধরলে কি হবে দেখো, n এর মান যদি 4 হয় তখন কি হবে দেখো, n এর মান 4 ধরবো, দেখো n এর মান 4 ধরবো, n এর মান যদি 4 ধরি তাহলে n এর মান কত 0 1 2 3, তাহলে কত বলো 0 -1 0 +1 -2 -1 0 +1 +2 -3 -2 -1 0 +1 +2, তারপর কত বলো +3। তাহলে এখানে অরবিটাল হচ্ছে একটা, আর এখানে হচ্ছে তিনটি, আর এখানে হচ্ছে পাঁচটি, আর এখানে হচ্ছে 7টি। সব মিলে কয়টা বলো, সব মিলে কয়টা বলো 8 8 8 16, তাহলে 16টি অরবিটাল 16টি। দ্যাটস ইট। এটা n² দ্বারা চিহ্নিত করা হয়, শক্তি স্তর n² দ্বারা চিহ্নিত। এটা পরে আমি করাবো, আগে এটা লিখো। আর এখানে ডি এর যে মানটা দেখো, দিয়ে দেখো এই তিনটা তো হয়ে গেছে না। আচ্ছা এই এফ এর মানটা খুবই জটিল, এই কারণে এটা লিখাচ্ছি না। তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো স্যার আপনি এফ এর মানটা লিখাবেন না, এই যে এফ এর মানটা যদি আমি লিখে দেখো অনেক দেখো অনেক জটিল এই মানগুলো। দেখো এটা যদি তোমাকে আমি লিখে তোমার কাছে ছেড়ে দেবা কে দেবাছি, দেখো এফ এর যে মানগুলো দেখো, এই এফ এর মানগুলো দেখো, এই এফ ওয়াই 3x² - y² এফ জেড, এগুলো যদি লিখে দিই তুমি মুখস্থ করে ফেলবা, আর মুখস্থ করলে তোমার ঝামেলা, মাথার ভিতরে একটা টেনশন বাড়বে। এটা তো পরীক্ষা আসবে না, আসার সম্ভাবনা আছে নাই। তো এটা লিখে দিচ্ছি না, এই কারণে লিখে দিলে তোমার কাছে মনে হবে যে আল্লাহ এটাও মনে হয় পড়া, তুমি এটা তোমার প্রেশার, মেন্টাল প্রেশার হবে। স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিতাম, লিখে ফেলো। যদি স্ক্রিনশট খুঁজো হোয়াটসঅ্যাপে তাহলে লিখে ফেলো, যদি কেউ স্ক্রিনশট খুঁজো তাহলে হোয়াটসঅ্যাপে এটা লিখে ফেলো। এফ যদি সিরিয়ালে লিখে যাও এফ ওয়াই বলো, এফ ওয়াই কত 3x² - y²। যদি লিখতে চাও আর কি লিখো, সিরিয়াল বাই লিখে যাও এফ এর মানটা। তোমার যদি লিখতে মন চায় আর কি, তবে এটা পরীক্ষা আসতো না, বোর্ডেও আসবে না, কোথাও আসবে না, আসার সম্ভাবনা MIT তো আসবে না, হার্ভার্ডেও আসবে না। কারণ এগুলো পরীক্ষা MIT হার্ভার্ডে কি করে জানো, MIT হার্ভার্ডে পরীক্ষার সময় পর্যায় সারণী এই মানগুলো দেওয়ালে টাঙানো থাকে। কেন জানো না এটা? হ্যাঁ কেন, এই ইংলিশ মিডিয়ামের প্রত্যেকটা কোশ্চেনের পিছনে পর্যায় সারণী এবং এই ইলেকট্রোনেগেটিভিটির মানগুলো সবগুলো দেওয়া থাকে। কারণ এগুলো মুখস্থ করবে কেন স্টুডেন্টরা, এগুলো তো থাকবে, নর্মালি থাকবে, শুধু বাংলাদেশে মুখস্থ করতে হয়। শুধু বাংলাদেশে কি করতে হয়, বাংলাদেশের মানুষ মুখস্থ দ্বারা কিছুই বুঝে না। তোমার ইচ্ছে তো লিখো, লেখো সরাসরি লিখো। এই এফ এর মানটা লিখছো না বলো, বুঝছি? এখন আবার স্ক্রিনশট খুঁজবা, আর উপরে তো হ্যাঁ স্ক্রিনশট খুঁজবা কিনা সেটা বলো। পরীক্ষা আসতো না, আবারও বলছি আসার সম্ভাবনা নাই, হার্ভার্ডে MIT আসবে না, মহাশূন্য আসবে না, এটা নাসাতেও আসবে না, আছে জানার জন্য।
বুঝো নাই? পোলাপাইন মানে পারুক না পারুক মানে তাকে দিতেই হবে। মেজবান না বাড়িতে বা কারো বাড়িতে বেড়াতে গেলে দেখবা যে তোমার পেটে খিদা নাই, কিন্তু তারপরও নাস্তা না দিলে কষ্ট লাগবে। কোথাও বেড়াতে গেলে দেখিও তোমার পেটে খিদা নাই, খাওয়ার জায়গা নেই, কিন্তু তুমি খাইতেও পারবে না, কিন্তু টেবিলে নাস্তা না থাকে তোমার মেজাজ গরম হয়ে যাবে। কারো বাড়িতে বিশেষ করে স্পেশাল বাড়িতে, বিশেষ করে শ্বশুর বাড়িতে তো আরো বেশি, ঠিক না? জানো না? তাই এটা জানার জন্য তাহলে বিয়ে করতে হবে। আচ্ছা, করার পরে মিলে রেখো। আচ্ছা এবার আসো, তাহলে এই মানগুলো এখানে যে মানগুলো আমি লিখালাম, যে এই মানগুলো দেখো, এই মানগুলো লিখালাম, তাহলে এই মানগুলো সিরিয়াল বাই তুমি লিখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা এবার আসো, স্যার এবার আসো, প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাসে, মানে এটা একটা কুয়াশা না, ইলেকট্রনের কুয়াশা না, এই কুয়াশা ইলেকট্রনগুলো তো ঘূর্ণনত থাকে, তো ইলেকট্রনগুলো কিভাবে ঘুরে সেটা প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। কি বলে বলো? তাহলে একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরে, আর একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার, এই ব্যাপারটা বোঝার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলে? স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। সবাই লিখো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবার লিখো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, 4 নাম্বার সবাই লিখো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। দেখো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। দেখো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সবাই লিখো, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আসো এবার আসো, এটা কি লিখবা? প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাসে ইলেকট্রনের ঘূর্ণনক্ষ প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলে? স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। দেখো প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাসে অরবিটালে, হ্যাঁ লিখতে পারো অরবিটালে, প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাসে লিখলে স্মার্ট বেশি। দেখো প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাসে ইলেকট্রনের ঘূর্ণনক্ষ প্রকাশ করার জন্য, ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়, তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাসের জন্য একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরে, একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার, যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে ইলেকট্রন তাহলে প্লাস হাফ, আর যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে মাইনাস হাফ। দেখো যদি ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরে, ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি হাফ বলতো? প্লাস হাফ। আর ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে মাইনাস হাফ। প্রতিটা ত্রিমাত্রিক বিন্যাসের জন্য, ইলেকট্রন কয়টা বলো? 2 দিকে ঘুরতে পারে সর্বোচ্চ। এটা প্লাস হাফ, আর এটা কি? আচ্ছা একটা ঘূর্ণনক্ষ দ্বারা ইলেকট্রন অস্তিত্ব প্রকাশ পায় না, তাহলে এটা দ্বারা মানে যতটা হবে ঘূর্ণনক্ষ হবে ততটা ইলেকট্রন থাকবে পরমাণুতে। যেমন মনে করো এস এর মধ্যে একটা প্লাস হাফ একটা কি, তাহলে এস এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। পি এর মধ্যে কয়টা থাকে? পি এক্স পি ওয়াই, তাহলে প্রত্যেকের জন্য প্লাস হাফ মাইনাস হাফ যদি হয় তাহলে 3 দুগুণে কত? 6টা। তাহলে পিতে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকে? 6টা। তাহলে প্রতিটা ঘূর্ণনক্ষ দ্বারা ইলেকট্রন অস্তিত্ব প্রকাশ পায়। এই কারণে ঘূর্ণনক্ষ বা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের সংখ্যা প্রকাশ পায়। কি প্রকাশ পায়? ইলেকট্রনের সংখ্যা তুমি বের করতে পারবা। যেমন তুমি ত্রিমাত্রিক বিন্যাস দ্বারা অরবিটাল বের করছো, কি দ্বারা?
দেখো কতটা ত্রিমাত্রিক বিন্যাস অরবিটাল বলছিলাম না, প্রতিটা ত্রিমাত্রিক বিন্যাসে যতটা ইলেকট্রন ওভারঅলই ইলেকট্রন সংখ্যা প্রকাশ পাচ্ছে। ওভারঅল কি প্রকাশ পাচ্ছে বলো? ইলেকট্রন সংখ্যা প্রকাশ পাচ্ছে। তো আমি লিখতেছি দেখো, যেমন দাও, যেমন যেমন দিয়ে লিখো, যেমন যেমন দেখো, যেমন যেমন দাও, যেমন যেমন দিয়ে তুমি দেখো এন এর মান, এল এর মান, এম এর মান, এস এর মান, তারা কি সংখ্যা বলো? ইলেকট্রন সংখ্যা। এই যে ইলেকট্রন সংখ্যা, এবার লিখবে ইলেকট্রন সংখ্যা লিখে। এখন দেখো এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত? 0। এল এর মান 0 হলে এম এর মান কত? 0। তাহলে এটা প্লাস হাফ, আর কি এস এর মান কি প্লাস হাফ কি হোক? তাহলে ইলেকট্রন কয়টা বলো? কয়টা? দুইটা। এবার দেখো এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান 0 এবং 1 হয়, আর এল এর মান যদি 0 হয় এটাও 0 হবে, এম এর মান তাহলে -1 0, তারপর কত বলো? +1। এখন তুমি আমাকে বলো, এদিকে তাকাও, এটার জন্য একটা প্লাস হাফ মাইনাস হাফ, ওকে ফাইন, আর এটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ, আবার এটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ, আবার এটার জন্য কি বলো? এই নিচেরটার জন্য কি বলো? প্লাস হাফ মাইনাস হাফ। তো এখন আমাকে বলো এই পি তে অরবিটাল কয়টা বলো? তাহলে 6টি ইলেকট্রন, মানে 6টি ইলেকট্রন। এস এ কয়টা বলো? 2টা। সব মিলিয়ে কত? দ্বিতীয় স্তরে কয়টা বলো? 8টি ইলেকট্রন। এই যে দেখছো কি ইলেকট্রন সংখ্যা প্রকাশ পাচ্ছে। তাহলে প্রতিটা ত্রিমাত্রিক বিন্যাসের জন্য সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে আর একটা ঘড়ি কাঁটার, আচ্ছা সর্বোচ্চ 2টা মানে কি একটা থাকতে পারবে না এরকম নাকি? একটা থাকলেও কোনো অসুবিধা, বাট সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? 2টা, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। মনে রাখবা প্রতিটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন। তাহলে পিতে 3টে অরবিটাল, পিতে কয়টা অরবিটাল? পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে প্রতিটাতে কয়টা করে? 2টা করে। তাহলে 3 দুগুণে কয়টা? 6টা। এই হচ্ছে কাহিনী, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। কি বুঝো নাই মনে হয়? বুঝছো কি না? আমি দেখা দিচ্ছি তোমাদেরকে, একদম সহজ, এগুলো কঠিন কিছু না। এটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, তারপর দ্বিতীয় শক্তি স্তর। আচ্ছা স্যার এবার দেখো, তোমাকে যদি স্যার একটা জিনিস লিখি তখন তো তুমি অটোমেটিক্যালি পারবা। দেখো একটা জিনিস লিখতেছি, দেখো দিয়ে দেখো, আমি যদি তোমাকে বলি, দেখো এদিকে দেখো, এই আমি যদি তোমাকে বলি যেমন সোডিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি যদি আমি করি, সোডিয়াম অথবা নাইট্রোজেনেরটা করি, নাইট্রোজেনেরটা করি, নাইট্রোজেন 7, তাহলে দেখো একটু খেয়াল করো, এই 1s 2s দেন 2px 2py, তারপর কি বলো? 2pz। আচ্ছা দেখ এখন একটু দেখো, নিজেরা পারবা। দেখো প্রথম ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, তারপর ইলেকট্রন ঘড়ি কাঁটার, এরপর দ্বিতীয় স্তরে যাবে আপনীতি অনুসারে। তার প্রথম ইলেকট্রন, তারপর ঘড়ি কাঁটা, দেন এটা কিন্তু পিএক্স পিওয়াই পিজেড, বাট কয়টা ইলেকট্রন থাকে? 3টা। তো 3টাকে সবগুলো ঘড়ি কাঁটার দিকে, প্রথম এটাতে যাবে, তারপর এটাতে যাবে, তারপর এটাতে যাবে নাকি? মানে প্রথমে এক মুখ, প্রথম সর্বাধিক অযুগ্ম থাকবে। তো অযুগ্ম যদি থাকে, এখন যদি তোমাকে স্যার বলি, আমি যদি বলি যে নাইট্রোজেন এর, মানে আমি প্রতিটি ইলেকট্রন আমি লিখতেছি, দেখো একদম সোজাভাবে লিখতেছি। দেখো প্রথম ইলেকট্রনের জন্য, যে প্রথম ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান জন্য আমি যদি চিন্তা করি, তুমি একটু চিন্তা করো, তুমি পারবা। একটু লিখিও না, আগে পরে আগে দেখো তারপরে পরে লিখিও, একটু বুঝে নিও। যদি না পারো ফিট আমি দেখি, বলো এই প্রথম ইলেকট্রনের জন্য এন এর মান কত বলো? 1। ওয়াও জোস। এল এর মান কত? ওয়াও মাশাআল্লাহ। তারপর এম এর মান, এম এর মান 0, এল এর মান 0 হওয়া মানে এল এর মান, ওকে ফাইন 0। বলো এবার এটা ঘড়ি কাঁটার দিকে না ঘড়ি কাঁটা বিপরীত দিকে? তাহলে প্লাস হাফ। ওয়াও জোস। এই যে একটা ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যা 4টা মান লিখে ফেললাম। আচ্ছা এবার আসো দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় ইলেকট্রনের জন্য দেখো, বলো এই দ্বিতীয় ইলেকট্রন এটা কি না? বলো এন এর মান কত বলো? 1, এল এর মান 0 0, দেন মাইনাস হাফ, এই যে মাইনাস হাফ, রাইট? আচ্ছা এবার আসো তৃতীয় নাম্বার ইলেকট্রনের জন্য, না পারলে ফিট তৃতীয় নাম্বারের জন্য, তৃতীয় নাম্বারের জন্য মাইক দেবো। দেখো তৃতীয় নাম্বার, এই যে তৃতীয় ইলেকট্রনের জন্য, দেখো তৃতীয় ইলেকট্রন কিন্তু এটা 1, এটা 2, এটা 3, এটা 4, দেন 5, এটা 6, এটা কি বলো? 7 নাম্বার, ওকে ফাইন। তো তৃতীয় ইলেকট্রনের জন্য যদি চিন্তা করো তাহলে এন এর মান কত? 2। ওয়াও। এল এর মান? ইয়েস। কেন 0? এস, ওই তো, এই তো বুঝে গেছো। আচ্ছা এল এর মান 0 হলে এন এর মানও 0। আচ্ছা 0 থেকে প্লাস হাফ না মাইনাস হাফ? ইয়েস প্লাস হাফ। এবার সব চতুর্থ ইলেকট্রনের জন্য, দেখো চতুর্থের জন্য তোমরা লিখো, তো সবাই করো, তো করো সবাই করো, মজা বাবা মজা, এগুলো খুবই মজার।
সবাই লিখো, লিখ হয়েছে 14টার জন্য লিখ হয়েছে। আচ্ছা সবগুলো একটা আস্তে আস্তে লিখো, তাড়াহুড়োর দরকার নেই, আস্তে আস্তে করো। উপরে নাম্বারিংটা করে ফেলি 1 2 3 4 5 6 7, নাহলে আবার কনফিউশনে পড়ে যাবা পরে। না কমা দেওয়ার দরকার নেই, একটু ফাঁক রাখলে হবে। কমা আসবে কখন? যখন পাশাপাশি লিখবে, মানে পাশাপাশি যখন লিখতে, এখন তো একটু ফাঁক ফাঁক আছে, এখানে কমা দেওয়ার দরকার। আর এটা মহাভারত অশুদ্ধ হবে না, বুঝো নেই? স্যার বুঝতেছো কি না বলো? এই জি স্যার বলো। আগের স্লাইড বলতে কোনটা? এটাতে? হ্যাঁ বলো। জেড দাও সিরিয়াল দিয়ে, সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই। আমি জেড স্কয়ার কেন দিছি? কারণ ওই জিরো যে জেড স্কয়ার, এটা অনেক বইতে দেওয়া আছে, এই কারণে। মানে ডি এর মান 0 হলে জেড স্কয়ার, ওইটা বললাম না দেওয়া। বাট সিরিয়াল বাই দিলে কোনো অসুবিধা, মানে এটা সিরিয়াল বাই দিলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, মহাভারত অশুদ্ধ হবে না। ও মাই আল্লাহ, লিখো। আচ্ছা 74টা তোমাদের থেকে আশা করি, 4র্থ 5ম 6ষ্ঠ 7ম লিখে ফেলো। 74টার জন্য লিখে দিতে হবে। আরে দেখো 2 0 0 মাইনাস হাফ হবে। বলো এবার পঞ্চমটার জন্য কত হবে বলো, পঞ্চমটার জন্য কত হবে? না বলে V2 বলো, পঞ্চমটার জন্য কত হবে বলো? পঞ্চম বলো, প্রথমে 2। এই এবার আসো, এটা হচ্ছে px, তো হাজারি স্যারের অনুসারে করবা নাকি নরমালি করে যাবা? হাজারি স্যারের অনুসারে করবো, তাহলে এটা কত? 0, তাহলে +1, তারপর কত বলো? -1, তাহলে দেন px এর জন্য 0, রাইট? 0 দেন, সরি 0 না 1 1 দেন 0, তারপর কত? +1/2। তারপর দেখো ষষ্ঠর জন্য, যে ষষ্ঠর জন্য, তাহলে কত বলো? 2 1 +1, তারপর কত বলো? +1/2। তারপর দেখো সপ্তমের জন্য, সপ্তমের জন্য কত বলো? 2 1 -1, তারপর +1/2। এই যে হয়ে গেছে কাহানি গার কি। আমরা এই মানটা কার জন্য করছি? কোন কোন অ্যাঙ্গেলের বই অনুসারে? হাজারি অ্যাঙ্গেলের, নাকি আমার কথা? আবার দেখবো স্যার আল্লাহ সত্য ভুল পড়েছি, এখানে রেফারেন্স সহ দিয়ে দিছি, একদম বইয়ের রেফারেন্স সহ দিছি। এই কি দিছি বলো? বইয়ের রেফারেন্স সহ দিছি, যাতে করে তোমার কনফিউশন যাতে না থাকে। এই পারবা ইনশাআল্লাহ? বলো পঞ্চমের জন্য দেখো, আমি এম এর মান 0 দিছি পঞ্চমে, খুশি ভাই নাক ফাটাই দেবো ধরে। এম এর মান 0 দিছি তো, এটাই তো। কেন px এর জন্য এম এর মান কত? px এর জন্য এম এর মান কত? কত কত? p এর জন্য কত? তুমি একটু করে ভুলে গেছিলে, এটা এই কারণে তোমাকে দেখা দিচ্ছি। মানে শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে, হয় না? মানুষের তো এরকমই। মানে আমাদের সবচেয়ে বড় সমস্যা, কিছুক্ষণ আগে কি করছি এটা ভুলে গেছি, এই কারণে আমরা বুঝি না। এটা মানুষের হিউম্যান, মানে সব মানুষেরই এই ঘটনাগুলো ঘটে, এই ব্যাপারগুলো ঘটে। মানে আগে কি বুঝতেছো না বলো, বলো আমাকে, বলো কি বুঝতেছো না, বলো না কি বুঝতেছো না, বলো না। এফ এর জন্য তোরও বললাম যে পরীক্ষা আসতো না, পরীক্ষা আসতো না বলছিলাম না? এফ এর মানটা কি এইমাত্র লিখে দিয়েছিলাম না? কে যেন লিখছিল না? এই যে এটা আর কি, এফ এর মানটা তো ডি এর মান যেখানে নির্ণয় করা যায় না, এফ এর মান কেমনে নির্ণয় করবে? কি রে, ডি এর মান যেখানে পারে নাই, তাহলে কার মান বল? তাহলে এগুলো সিরিয়াল বাই দিলে হবে, বুঝো নাই? ও মাই আল্লাহ। আচ্ছা এই বলো এবার, বলো কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? নাম বলো। শক্তি স্তর, সহকারী কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তর। তারপরে কি বলো? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ত্রিমাত্রিক বিন্যাস, তারপর ইলেকট্রনের গুণরক্ষক। এখন তুমি একটু নিজেকে প্রশ্ন করো, মানে এই যে জিনিসটা বেসিকটা মাথায় ঢুকছে তো? এবার প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কি আছে? আলাদা আলাদা কি আছে বলো? কোয়ান্টাম নাম্বার, এবং একটার সাথে আরেকটা কোয়ান্টাম সংখ্যা পরস্পর মিলবে, আর না মিললে মানে কি, এটা হচ্ছে পরিবর্জন নীতি। একটি পরমাণু যে কোনো দুটি ইলেকট্রনে 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না, এই ব্যাপারটা এখানে সাথে নির্ধারিত হয়। তাহলে এটা কার নীতি বলো? পলির
পলি মানে PAUL পল, চিটাগং ফকারফা গল ফল, সগাসা গল সল, জানো না? অরিজিনাল চিটাগংনিয়ানরা পাগলের কি বলে, তেজ তো ফল হয়েছে না। সগাসা গল বলো। জি স্যার, বোকা ছেলে, স্যার কি বলছি বল, প্রথমে কি আসে বলো না। এতক্ষণ ধরে এটাই তো বলতেছিলাম, ওই যে খেয়াল করে না এই কারণে। এখন ঠিক আছে, তুমি যদি -1 আগে দাও, 0 পরে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু MCQতে আসলে এইভাবে দিতে হবে। হ্যাঁ, PX = 0 বুঝতে পারি নাই, কোথায় আসলে বলো? MCQতে। সিকিউতে সমস্যা নেই, মানে তুমি নর্মালি দিতে পারবা। এই সিকিউতে সমস্যা নেই, টিচাররা কাটবে না, কাটবে কোথায় বল? MCQতে, এবং বোর্ডের প্রশ্ন আসছে। এখন আমি তোমাকে ভুল শিখাবো নাকি আধুনিক যেটা সেই নিয়মটা জানাই দেবো? আমার আধুনিক নিয়মটা তোমাকে জানাই দেওয়া উচিত না? আমি তো প্রতিনিয়তই আপডেট থাকার চেষ্টা করি তোমাদেরকে একটা জিনিস পড়ানোর জন্য। স্যাররা তো অনেক ধরনের বই, যত বই বাজারে দেয়, বাংলাদেশি রাইটার, বিদেশি রাইটার, সব রাইটারের বইগুলো একটু চোখ বুলানোর চেষ্টা করি, শুধুমাত্র তোমাকে আপডেটটা জানানোর জন্য। কি জানানোর জন্য বলো? আপডেট। এখন মনে করো গতানুগতিক নিয়ম অনুসারে খাতা যখন যারা কাটে, তারা সাধারণত আগের জিনিসগুলো পড়ছে, বাট আধুনিক জিনিসগুলো পড়ে না, সেটা ওনাদের ফল্ট। আমি তো তোমাকে জানানো উচিত, আমার তো নতুনত্বের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকা উচিত। আমি তোমাকে এই জিনিসটা যেটা আমি পড়াইছি, এটা তোমাকে মুখস্থ পড়াই দিতে পারতাম, যে মুখস্থ করো এটা সমান এটা। দেখবে যে অধিকাংশ টিচার মুখস্থ করে, খালি প্রথম দিনই এই তোমার ওইটা এই 4টা লেখানো শুরু করবে, 4টা লিখে তোমাকে দৌড়ে দৌড়ে পড়া। এইগুলো তো পড়াশোনা না। পড়াশোনা হচ্ছে মৌলিক জিনিসগুলো মাথায় ঢুকানো। এবং এখন দেখবে যে তোমাকে যেরকম প্রশ্ন দেওয়া হোক না কেন, জীবনেও কি করতে পারবে না বলো? মানে জীবনেও তোমাকে আটকাতে পারবে না। আনসার তুমি করতে পারবা, বাট তোমাকে আটকাতে কেন? তুমি বেসিক জানো। একটু প্রশ্ন ঘুরে দিলে তোমার আর কোনো অসুবিধা নাই, তুমি দেখবে যে বুঝে ফেলতে পারতেছো। কিন্তু যারা মুখস্থ করবে তাদেরকে একটু ঘুরে দিলে কি হবে? শেষ, ওখানে আর আনসার করতে পারবে না। এই শুনো, এইদিকে দেখো, এই কোয়ান্টাম নাম্বারের এই বেসিকগুলো যদি এখন ভালোভাবে জানা না থাকে, তাহলে পুরো 2 বছর 2.5 বছর কষ্ট করবা। কারণ তোমার ইন্টারমিডিয়েট পুরো শেষ করতে হবে, আবার HSC পরীক্ষার পরে তোমার অ্যাডমিশনের একটা ব্যাপার আছে। তখন দেখবে যে সব কিছু কী মনে হবে, অগোছালো মনে হবে। তখন হয় আমারে গালি দেবা, না হলে বাসায় বলবা যে কি আমাকে গালি দিবা হয়তো, না হলে কি করবা, না হলে তুমি বাসায় তোমার আব্বা আম্মাকে বলবা যে আমাকে 15-20 হাজার টাকা দিয়ে টিচার দেন। লাস্ট মুহূর্তে তোমার ঝামেলা এরকম হবে। তো শুধু শুধু কেন তোমার এত টাকার দরকার হবে? আমি তো আছি। সো আমাকে জিনিসগুলো বলবা যদি না বুঝে থাকো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে বাকি অংশগুলো পড়াবো। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এটা অফ করো। এই